শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 মার্চ মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 16-17 মার্চের মধ্যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। অসম গণপরিষদকে নিঃশেষ করতে চাইছে বিজেপি, এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করলেন সাংসদ গৌরব গগৈ। আলগাপুরে কংগ্রেসের র্যালিতে শক্তি প্রদর্শন, খলিল সমর্থকদের দলীয় টিকিট প্রদানের জোরালো দাবি। 25 দিনের আগে রান্নার গ্যাস বুকিং নয়, হঠাৎ এলপিজি নিয়ে সিদ্ধান্তে বদল কেন্দ্রের। কাঠিগড়ায় বরযাত্রীর 8টি গাড়িতে হামলা, 2 যুবকের, আহত 4 চালক। গ্রিনফিল্ড বিমানবন্দর ও এয়ার ইন্ডিয়া পরিষেবা চেয়ে রামমোহন সকাশে সাংসদ কোনাদপুর কায়স্থ। অন্তর্বর্তী জামিন, দিল্লি দাঙ্গায় অভিযুক্ত শারজিল ইমামকে। শিলচরে প্রধানমন্ত্রী মোদি, 30 লক্ষ স্কোয়ার ফুট জায়গা জুড়ে হচ্ছে হেলিপ্যাড, সভাস্থল। দেশের স্বার্থকেই অগ্রাধিকার, সংসদে জ্বালানি সংকট নিয়ে বার্তা জয়শঙ্করের। নিরাপত্তা সংক্রান্ত কমিটির সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদি। এবং সর্বশেষ খবরটি হলো, দিন দুপুরে মোবাইল ছিনতাই, লালায় ধৃত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। এবারে শুনুন বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনের জন্য আগামী 16 বা 17 মার্চের মধ্যেই বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, 16 বা 17 মার্চের মধ্যেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আমরা একদিনেই একটি তালিকা ঘোষণা করব। বিটিআর বা বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের আসন বন্টন সম্পর্কেও এদিন বলেন, ওই অঞ্চলের 15টি আসনের মধ্যে বিজেপি মাত্র 4টিতে প্রার্থী দেবে, আর মিত্রদল বড়োল্যান্ড পিপুলস ফ্রন্ট লড়বে 11টি আসনে। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিটিআরের 11টি আসনে বিপিএফকে লড়তে দেওয়া হবে, আর বিজেপি লড়বে 4টি আসনে। একই সঙ্গে তিনি জানান, ইউনাইটেড পিপুলস পার্টি লিবারেলের সঙ্গে বিজেপির জোট হচ্ছে না। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ইউপিপিএল চাইলে বিপিএফের সঙ্গে জোট করতে পারে, আমাদের সঙ্গে নয়। ওই 11টি আসন নিয়ে ইউপিপিএলকে বিপিএফের সঙ্গে আলোচনা করতে হবে। পরবর্তী খবরটি হলো, নির্বাচনের মুখে ফের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। দিল্লিতে এক যোগদান সভাকে ঘিরে সাংবাদিক সম্মেলনে গৌরব বলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী হিমন্তের বিরুদ্ধে হাওয়া বইছে আসামে, কারণ নিজের খেয়াল খুশি মতো কাজ করছেন তিনি। সক্রিয় রাজনৈতিক নেতাদের দূরে সরিয়ে অযোগ্যদের মুখ্যমন্ত্রী অগ্রাধিকার দিচ্ছেন। দুর্নীতিতে জড়িত নেতাদের নিজের আশপাশে রাখার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে তাকে আর কেউ চান না। তার নেতৃত্ব নিয়েও আপত্তি রয়েছে অনেকের, বিশেষ করে অগপ নেতাদের। তাই মুখ্যমন্ত্রীর হাত থেকে মুক্তি পেতে অগপ নেতারা কংগ্রেসে যোগদান করছেন। একই সঙ্গে বিজেপি সরকারের বিরুদ্ধে ছাপানো 1 ট্রাক অভিযোগনামা বাজেয়াপ্ত করার পাশাপাশি 4 জনকে গ্রেফতার করার পুলিশের কর্মকাণ্ড নিয়েও সুর চড়ান সভাপতি গৌরব। তিনি বলেন, কংগ্রেসের অভিযোগনামা নিয়ে রীতিমতো শঙ্কিত এখন মুখ্যমন্ত্রী, তাই পুলিশকে কাজে লাগিয়ে অভিযোগনামা বাজেয়াপ্ত করার কাজে লেগে পড়েছেন তিনি, যা গণতন্ত্র বিরোধী। তিনি বলেন, অনেকেই ভাবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একজন সাহসী এবং শক্তিশালী নেতা, কিন্তু সেটা ঠিক নয়। কংগ্রেসের অভিযোগনামা নিয়ে মুখ্যমন্ত্রী রীতিমতো শঙ্কিত। তবে অভিযোগনামা বাজেয়াপ্ত করলেও আসামের জনগণ ভালো মতোই জানেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার কী করতে পেরেছে এবং কী করতে পারেনি। গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্রের পরিবেশ নিয়ে আসার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রী পদে হিমন্তকে আর কেউ চান না। সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহ বলেন, ক্ষমতায় আসার পর থেকেই আসামে আঞ্চলিক দলগুলোকে নিঃশেষ করার চেষ্টা করছে বিজেপি, বিশেষ করে আসাম গণ পরিষদকে। গত 10 বছরে আসাম গণ পরিষদকে নিঃশেষ করতে বিজেপি একের পর এক পদক্ষেপ নিয়েছে। এভাবে চললে আগামী কয়েক বছরে আসাম গণ পরিষদের নামগন্ধ থাকবে না আসামে। দেশের অন্যান্য রাজ্যেও আঞ্চলিক দলগুলোকে নিঃশেষ করতে বিজেপি উঠে পড়ে লেগেছে। এদিকে আসাম গণ পরিষদের শীর্ষ নেতা জয়ন্ত খাউন এদিন কংগ্রেসে যোগদান করেছেন। তার সঙ্গে অসম গণ পরিষদের লখিমপুর জেলার আরও বেশ কয়েকজন নেতা যোগদান করেছেন কংগ্রেসে। অন্যদিকে রাইজর দলের সঙ্গে মিত্রতা বেচতে গেলেও সভাপতি গৌরব বলছেন, আসন বোঝাপড়া নিয়ে আলোচনার পথ আজও খোলা রয়েছে। পরবর্তী খবরটি হলো, 25 দিনের আগে রান্নার গ্যাস বুকিং নয়, হঠাৎ এলপিজি নিয়ে সিদ্ধান্তে বদল কেন্দ্রের।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সারা বিশ্বজুড়ে এলপিজি পেট্রোল ডিজেল নিয়ে সংকট দেখা যাচ্ছে। ভারতে পেট্রোল ও ডিজেলের মতো জ্বালানিতেও এখনও কোনো প্রভাব পড়েনি, তবে এলপিজি বুকিংয়ের ক্ষেত্রে কিছু নিয়ম কার্যকর করেছে কেন্দ্র। ফলে এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিং নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছিল তবে কি এবার গ্যাসের দাম বাড়তে পারে। এরই মধ্যে সোমবার রাতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগেই সরকারের তরফে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা 21 দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। পাশাপাশি চলতি মাসের শুরুতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছিল 60 টাকা। তবে সোমবার রাতে আরও বড় সিদ্ধান্তের কথা জানালো কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একটি এলপিজি সিলিন্ডার বুকিংয়ের 25 দিনের আগে পরবর্তী গ্যাস সিলিন্ডার বুকিং করা যাবে না। সরকারি সূত্রের দাবি, আগে যারা 1.5 মাস 2 মাস অন্তর এলপিজি সিলিন্ডার বুক করতেন তারা এখন 15 দিনে বুকিং শুরু করেছিলেন। সে কারণেই আগে সময়সীমা বাড়িয়ে 25 দিন করা হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মজুত ও কালোবাজারি রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সময় বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রের তরফে এলপিজি উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত উৎপাদন যাতে গার্হস্থ্য খাতে দেওয়া হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বলা হয়েছে, বর্তমান ভূ রাজনৈতিক অশান্তি ও এলপিজি সরবরাহের সীমাবদ্ধতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে এলপিজি সংকট রয়েছে এমন কথা মানতে নারাজ কেন্দ্র। কোনোভাবেই যাতে এলপিজি সংকটে পড়তে না হয় সেদিকে তাকিয়ে ইতিমধ্যে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ের মতো দেশগুলির সঙ্গে এলপিজি আমদানির জন্য সরকার কথা বলছে বলে সূত্র মারফত দাবি করা হয়েছে, যদিও কেন্দ্র এখনও এই বিষয়ে মুখ খুলেনি। পরবর্তী খবরটি হলো, কাঠিগোড়ায় বরযাত্রীর 8টি গাড়িতে হামলা 2 যুবকের, আহত 4 চালক। ধারালো অস্ত্র নিয়ে বরযাত্রী গাড়িতে 2 যুবকের হামলায় 8টি গাড়ি ক্ষতিগ্রস্ত সহ 4 চালক আহত হয়েছেন। সোমবার রাতে কাঠিগোড়া বিধানসভার ভুবনেশ্বরনগর গ্রামে বরযাত্রী গাড়িতে আক্রমণের ঘটনা ঘিরে রাতে বিরাজ করে টান টান উত্তেজনা পরিস্থিতির। জানা গেছে, এদিন কাঠিগোড়ার গোবিন্দপুর থেকে কন্যা আনতে একটি বরযাত্রী দল গিয়েছিল ভুবনেশ্বরনগর গ্রামে। সেখানে সামান্য কথা নিয়ে বরযাত্রী লোকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় স্থানীয় এক যুবকের। একসময় সামান্য বিবাদ ভয়াবহ রূপ নেয়। অভিযোগ মতে সামান্য তর্কাতর্কির সময় স্থানীয় ওই যুবক নিজের বাড়িতে যায়। কিছুক্ষণ পর ধারালো অস্ত্রসহ আরেক যুবককে নিয়ে আসে। তারপর শুরু হয় তাণ্ডবলীলা। এই 2 যুবক মিলে একের পর এক বরযাত্রী গাড়িতে হামলা শুরু করে। এতে বরপক্ষের কমপক্ষে 8টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি 4 জন চালক আহত হন। একসময় প্রাণ বয়ে চালকরা পালাতে বাধ্য হন। চালকের ভাষ্যমতে এই 2 যুবক এমন উন্মত্ত ছিল যে ওদের হাতে তাদের প্রাণ যাওয়ার ভয়ে পালিয়ে যেতে হয়েছে তাদের। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বিহারা পুলিশ। আটক করে অভিযুক্ত 2 যুবককে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তী খবরটি হল, রাজ্যসভায় উত্থাপিত 2টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যসভা সাংসদ কোনাদ পুরকায়স্থ। নতুন দিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে বরাক উপত্যকার বিমান যোগাযোগ সংক্রান্ত 2টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। প্রথমত, শিলচরের নিকটবর্তী ডলু এলাকায় প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দরের বর্তমান অগ্রগতি সম্পর্কে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন কোনাদ পুরকায়স্থ। পাশাপাশি শিলচর বিমানবন্দর থেকে পুনরায় এয়ার ইন্ডিয়ার উড়ান পরিষেবা চালু করা এবং তা আরও শক্তিশালী করার বিষয়টিও তিনি উত্থাপন করেন। মন্ত্রী বিষয়গুলি ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং খুব শীঘ্রই উভয় ক্ষেত্রেই উৎসাহজনক অগ্রগতির খবর পাওয়া যেতে পারে বলে আশ্বাস দেন। এ প্রসঙ্গে কোনাদ পুরকায়স্থ জানান, বরাক উপত্যকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সামগ্রিক উন্নয়নের স্বার্থে তিনি ভবিষ্যতেও এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ধারাবাহিকভাবে উদ্যোগ নিয়ে যাবেন। পরবর্তী খবরটি হল, অন্তর্বর্তী জামিন দিল্লি দাঙ্গায় অভিযুক্ত শারজিলকে 2020 সালের উত্তর পূর্ব দিল্লির হিংসা ষড়যন্ত্র মামলায় অবশেষে সাময়িক স্বস্তি প্রাক্তন ছাত্রনেতা শারজিল ইমামের। সোমবার তাকে 10 দিনের অন্তর্বর্তী জামিন দিল দিল্লির কারাকারদুমা কোর্ট। অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী এই নির্দেশ দেন। আগামী 20 থেকে 30 মার্চ পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি। ছোট ভাইয়ের বিয়ে এবং অসুস্থ মায়ের পাশে থাকার জন্য এই জামিন মঞ্জুর করা হয়েছে।
দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে বিনা বিচারে বন্দি থাকার পর এই প্রথমবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জেলের বাইরে বের হওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। সাময়িক স্বস্তি মিললেও অন্তর্বর্তী জামিনে মুক্ত থাকার সময়ে শারজিলকে মানতে হবে একাধিক কড়া শর্ত। আদালত স্পষ্ট জানিয়েছে, জেলের বাইরে থাকাকালীন তিনি কোনো অবস্থাতেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারও। পাশাপাশি এই মামলার অর্থাৎ দিল্লি হিংসা ষড়যন্ত্র মামলার কোনো সাক্ষীর সঙ্গেও যোগাযোগ করতে পারবেন না তিনি। পরবর্তী খবরটি হলো, দিন দুপুরে মোবাইল ছিনতাই, লালায় ধৃত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল উন্মত্ত জনতা। ঈদের বাজারে কেনাকাটার ভিড়কে কাজে লাগিয়ে দিন দুপুরে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, তবে শেষ রক্ষা হলো না। স্থানীয়দের তৎপরতায় হাতে নাতে ধরা পড়ল এক ছিনতাইকারী। সোমবার লালা শহরের ব্যস্ততম সেন্ট্রাল রোড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার মধ্য দুপুরে যখন ঈদের বাজারে সেন্ট্রাল রোড লোকারণ্য, ঠিক সেই সময় বানু দাস নামের এক টুকটুক চালক মাল বোঝাই করে লালা গান্ধী ভবনের সামনে এসে দাঁড়ান। নিজের মোবাইল ফোনটি তিনি টোটোর ভিতরেই চার্জে বসিয়ে রেখেছিলেন। সামান্য অন্যমনস্ক হতেই এক অত পেতে থাকা যুবক মেরে মোবাইলটি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সজাগ পথচারী ও ব্যবসায়ীদের নজর এড়াতে পারেনি ওই যুবক। মুহূর্তের মধ্যে চুর চুর চিৎকার শুরু হলে স্থানীয় যুবকরা দাওয়া করে তাকে ধরে ফেলে। এরপরই শুরু হয় গণধুলাই। খবর পেয়ে লালা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনরুষ থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।